ইরানের রাডার স্থাপনায় আবারও আমেরিকার হামলা, বাহরাইন ও কুয়েতের ঘাঁটিতে আইআরজিসির পাল্টা আক্রমণ। জেলেনস্কির সরাসরি বৈঠকের প্রস্তাব নাকচ করে দিলেন পুতিন। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 5। এবং ভারতে ফিরলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আমি কাজে আয়শা, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়েছে ইরান আমেরিকা। শনিবার ইরানের 4টি অ্যাটাক ড্রোন ভূপাতিতের দাবি করে সেন্ট্রাল কমান্ড। উস্কানির দাবিতে তেহরানের উপকূলীয় অঞ্চলের রাডার সাইটগুলোতে হামলার কথা জানায় বাহিনীটি। জবাবে আমেরিকার আঞ্চলিক ঘাঁটিগুলোতে হামলা করেছে আইআরজিসি। এরপরেই মিসাইল ও ড্রোন আক্রমণের বার্তা দিয়েছে কুয়েত ও বাহরাইন। নড়বড়ে হয়ে ওঠা যুদ্ধবিরতির মধ্যে আবারও সংঘাতে জড়িয়েছে ইরান আমেরিকা। দুই দেশের মধ্যে বেড়ে চলা সংঘর্ষের সবশেষ ঘটনাটি ঘটেছে শনিবার। আমেরিকার সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে ইরানের 4টি অ্যাটাক ড্রোন ভূপাতিতের দাবি করেছে। হরমুজকে লক্ষ্য করে ছোড়া এসব ড্রোন জলপথটির জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল বলে জানায় তারা। সম্ভাব্য হামলা ঠেকাতে ইরানের উপকূলীয় রাডার সাইটগুলোতে হামলা চালানোর দাবি করেছে আমেরিকার বাহিনী। এতে গরুক ও কসেম দ্বীপের নজরদারি রাডার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সেন্টকম। এদিকে গত বুধবার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর শনিবার আবারও মিসাইল হামলার কথা জানাচ্ছে কুয়েত। মিসাইল ও ড্রোন হামলা ঠেকানোর কথা জানিয়েছে বাহরাইনও। যুদ্ধবিরতি আলোচনার অচলাবস্থার মধ্যে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সাথে বৈঠক করেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনি। কিরগিজস্তানে শুক্রবারের বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা জানালেও শান্তি চুক্তি নিয়ে কোনো মন্তব্য করেননি তারা। যদিও ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়, নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়ামের কিছু অংশ অন্য দেশে পাঠানোর কথা পাকিস্তানের কাছে স্বীকার করেছে তেহরান। তবে এমন তথ্য সাথে সাথেই নাকচ করে দেয় ইরান প্রশাসন। এদিকে যুদ্ধবিরতি আলোচনায় ইরানের জব্দ থাকা $24 বিলিয়ন নিয়ে দুই দেশের অচলাবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মোহসেন রেজাই। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক পরামর্শক আবারও যুদ্ধ শুরুর ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্য ছাড়িয়ে বিশ্বের অন্যান্য প্রান্তে ওয়াশিংটনের ঘাঁটিগুলোতে হামলা হবে এরপর। সিএনএনের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির যে কোনো বৈঠকের সম্ভাবনা নাকচ করে দেন মোহসেন রেজাই। হরমুজ প্রণালীতে আবারও ওমান ও ইরানের সার্বভৌমত্বের দাবিও জানান এই নেতা। আলোচনায় ব্যর্থ ও আবারও যুদ্ধ শুরু হলে বিশ্ব ইরানের সত্যিকারের ক্ষমতা দেখতে পাবে বলে সতর্ক করেন তিনি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ওয়াশিংটনের মধ্যস্থতায় দুই দেশের যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যানের পর ইসরায়েলি বাহিনীর সাথে সংঘাতে জড়িয়েছে হিজবুল্লাহ। দখল করা বিউফোর্ড দুর্গ সহ লেবানন সীমান্তে আইডিএফের একাধিক স্থাপনায় হামলার দাবি করেছে বাহিনীটি। এদিকে হিজবুল্লাহর প্রতি আবারও নিজেদের সমর্থন জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চূড়ান্ত যুদ্ধ বন্ধের যে কোনো শর্তে লেবানন অবশ্যই অন্তর্ভুক্ত হবে। আমেরিকা ইরানের এই যুদ্ধে লেবানন অবিচ্ছেদ্য অংশ। ওয়াশিংটনের সাথে সমঝোতা স্মারকের যে আলোচনা চলছে তার প্রথম বাক্যতেই লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা উল্লেখ আছে। আমাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধে লেবাননকেও মূল্য দিতে হয়েছে, আর লেবাননের মানুষ ও আমাদের বন্ধু যারা পাশে দাঁড়িয়েছে তাদের কথা আমরা কখনোই ভুলব না। যুদ্ধবিরতির মতোই যুদ্ধ বন্ধের চূড়ান্ত চুক্তি নিয়েও আমাদের অবস্থান স্পষ্ট। এই যুদ্ধ তখনই শেষ দেখবে যখন তা লেবাননেও সমাপ্ত হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য গোপনে আজারবাইজানে এলিট সেনা ও স্পাই ইউনিট মোতায়েন করেছিল ইসরায়েল। তেহরানের বিরুদ্ধে তেল আবিবের বৃহৎ যুদ্ধ পরিকল্পনায় সবশেষ উঠে এসেছে দেশটির নাম। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, আজারবাইজানের দক্ষিণাঞ্চলে ইরান সীমান্তের কাছাকাছি বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ইসরায়েলি বাহিনী। ইরানের শহর তাবরিজ থেকে মাত্র 97 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছিল তেল আবিবের সেনারা।
সেখান থেকে ইরানের বিরুদ্ধে কমান্ডো ইউনিট, গোয়েন্দা তথ্য সংগ্রহ মিশন ও ড্রোন অপারেশন চালানো হয়। প্রাথমিকভাবে উদ্ধার কাজের জন্য এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হলেও পরে তা আক্রমণেও অংশ নেয়, যদিও আজারবাইজানের পক্ষ থেকে এই তথ্য নাকচ করা হয়েছে। এর আগে ইরাক, সোমালিল্যান্ড ও আমিরাত থেকেও ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের কথা উঠে আসে। থামছে না গাজাবাসীর দুর্ভোগ। জাতিসংঘ বলছে ধ্বংসযজ্ঞের মধ্যে পুরোপুরি ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। দেখা দিয়েছে ভয়াবহ পরিবেশ বিপর্যয়, যার জোরে বেড়েই চলেছে প্রাণঘাতী রোগ এবং চরম মানবিক সংকট। এরই মধ্যে নতুন করে হামলায় ঝরছে প্রাণ। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের একের পর এক ভঙ্গুর যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যের সংঘাত থামাতে ব্যর্থ হচ্ছে। যুদ্ধবিরতির ৯ মাস পার হলেও লাখ লাখ টন বর্জ্য গাজাবাসীর বোঝা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার দুই ধারে জমা হয়েছে প্রায় ১৩ মিটার উঁচু ধ্বংসস্তূপ। ভূমধ্যসাগরের তীরবর্তী এ শহর এখন বর্জ্যের ভাগাড়। দিনরাত কাজ করেও বসবাসের জন্য পরিবেশ তৈরি করতে পারছেন না মানবাধিকার সংস্থাগুলো। অনেকে ধ্বংসস্তূপের মধ্যেই বসবাসের জায়গা খুঁজে নিচ্ছেন। পয় নিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা নেই। বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় রাস্তাঘাট, আশ্রয় কেন্দ্র, এমনকি বাসস্থানগুলো এখন এক একটা জীবাণু খনিতে পরিণত হচ্ছে। ছড়িয়ে পড়ছে শ্বাসকষ্ট, চর্মসহ নানা জটিলতা। জাতিসংঘ বলছে তাদের অনেক কর্মী হাল ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন। সেখানকার জনস্বাস্থ্য ভেঙে পড়েছে। তারা ধ্বংসস্তূপ আর বর্জ্য সরিয়ে নিচ্ছে, তবে এটি একেবারে অল্প। অনেক মানুষ বাধ্য হয়ে নোংরা স্থান বেছে নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন গাজা থেকে দৃষ্টি সরিয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক সংঘাত বাড়াচ্ছে আমেরিকা, ইসরায়েল। সেই সাথে ভঙ্গুর যুদ্ধবিরতি সংঘাত বন্ধে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। গাজা যুদ্ধ বন্ধে ট্রাম্প যে প্রতিশ্রুতি দিয়েছে তা থেকে অনেক দূরে সরে গেছে। লেবানন কিংবা ইরানে যেসব যুদ্ধবিরতি হচ্ছে তা টিকছে না, কারণ এসব সংঘাতের শেষ হচ্ছে না, যা মধ্যপ্রাচ্যে সংঘাত উস্কে দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের ক্রমাগত পরিবর্তন, সেই সাথে ইসরায়েল এবং আমেরিকার সিদ্ধান্ত বাস্তবায়িত করতে উপসাগরীয় দেশগুলোর সাথে সমঝোতায় আসা সমাধানের একমাত্র পথ। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এখনই অস্ত্র সমর্পণ করবে না হামাস। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর অন্যতম শীর্ষ নেতা হুসাম বাতরান এই তথ্য জানান। গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য নিজেদের পরিকল্পনার কথা জানান এই নেতা। বলেন, অঞ্চলটিতে প্যালেস্টাইনিয়ান কমিটি দায়িত্ব নেয়ার পর প্রকাশ্যে কোনো অস্ত্র দেখা যাবে না। গাজা উপত্যকায় সশস্ত্র কোনো মহড়াও হবে না বলে জানান হুসাম। ইসরায়েলের সাথে অচলাবস্থা চলা যুদ্ধবিরতি সহ এসব বিষয় আলোচনায় মিশরের কায়রোতে প্রতিনিধি দল পাঠিয়েছে হামাস। যদিও গাজায় যুদ্ধ বন্ধে ইসরায়েলের সবচেয়ে বড় শর্তই হামাসের নিরস্ত্রীকরণ। আমেরিকা থেকে ভারতে ফিরেছেন আলোচিত সোশ্যাল মিডিয়া ভিত্তিক দল ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। নিজ দেশে ফিরেই সিজেপির ব্যানারে রাজধানী দিল্লিতে বিক্ষোভের অনুমতিও পেয়েছেন তিনি। শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান অভিজিৎ। সেখান থেকে বিক্ষোভের জন্য অনুমতি নিতে পার্লামেন্ট স্ট্রিট থানার উদ্দেশ্যে রওনা হন। অনুমতি নিয়ে উপস্থিত হন যন্তর মন্তরে, যেখানে আগে থেকেই জড়ো হয়ে বিক্ষোভ করছিলেন ককরোচ জনতা পার্টির অনুসারীরা। সিজেপির দাবি, বিভিন্ন প্রতিযোগিতামূলক ও স্কুল পর্যায়ে পরীক্ষার প্রশ্ন ফাঁস ও মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম রয়েছে। এসব অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে সংগঠনটি। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে সরাসরি আলাপে জেলেনস্কির প্রস্তাব নাকচ করে দিয়েছেন পুতিন। সেন্ট পিটার্সবার্গের অর্থনৈতিক সম্মেলনে পুতিন বলেন, জেলেনস্কির সাথে আলোচনার কোনো কারণ দেখছেন না।
দীর্ঘমেয়াদী চুক্তির পরিকল্পনা হলে তবেই আলোচনায় বসতে রাজি রুশ প্রেসিডেন্ট। এর জবাবে জেলেনস্কি বলেন, পুতিন আসলে যুদ্ধ বন্ধ করতে চাচ্ছেন না, বরং যুদ্ধ চালিয়ে যেতেই তিনি ভালোবাসেন। এদিকে শুক্রবার ইউক্রেনের খেরসনে 3টি আলাদা হামলায় 5 জন নিহত হয়েছে। গেল কয়েক মাস ধরেই যুদ্ধবিরতি নিয়ে পুতিনের সাথে আলোচনার চেষ্টা করছেন জেলেনস্কি। শুক্রবারেও এই নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে একটি খোলা চিঠি দেন তিনি। তবে বরাবরের মতো এবারও আলোচনার বিষয়টি নাকচ করে দিয়েছে ক্রেমলিন। জেলেনস্কির এই খোলা চিঠি যুদ্ধ বন্ধের জন্য নয়, বরং রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ ফোরামের ব্যবসায়ী ও পশ্চিমা দেশের জন্য ছিল। গত বুধবার সেন্ট পিটার্সবার্গের ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজন স্থলের কাছাকাছি একটি তেলের ডিপোতে সফল ড্রোন হামলা চালায় ইউক্রেন। এই হামলা এবং খোলা চিঠি আসলে পুতিনকে সরাসরি আক্রমণের কূটনৈতিক চেষ্টা বলে মনে করছেন ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ফোরাম চলাকালীন সেন্ট পিটার্সবার্গে সফল হামলার পর খোলা চিঠি দেয়ার এটাই সঠিক সময় বলে মনে করেছেন জেলেনস্কি। এতে করে ব্যবসায়ী ও পশ্চিমাদের সামনে পুতিনের দুর্বলতা প্রকাশ পাবে। 2022 সাল থেকে এই যুদ্ধে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হচ্ছে। মধ্যস্থতাকারী হিসেবে দুপক্ষের সাথে আলোচনা করছে আমেরিকা। তবে বেশ কয়েকবার আলোচনা হলেও যুদ্ধ নিয়ে দুপক্ষই তাদের অবস্থানে অটল। এদিকে ইউক্রেনের খেরসনের দক্ষিণে 3টি আলাদা রুশ হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে। 2022 সালে যুদ্ধ শুরুর 6 মাসের মাথায় খেরসন সহ 4টি অঞ্চল দখলে নেয় রাশিয়া। পরবর্তীতে ইউক্রেন সেনা খেরসন সহ আরও কিছু অঞ্চল তাদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনে। তবে এসব অঞ্চলে প্রায়ই রাশিয়া হামলা চালায়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। বাংলাদেশে পালানোর চেষ্টার সময় সাধারণ মানুষের ধাওয়ার পর আটক হয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল নেতা শওকত মোল্লা। স্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, পালানোর চেষ্টার সময় চুনখালিতে সাধারণ মানুষ চিনতে পেরে ধাওয়া দেয় ক্যানিং পূর্বের সাবেক বিধায়ককে। পরে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে দেশটির জাতীয় তদন্ত সংস্থা NIA। 39 দেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল করল আমেরিকার একটি আদালত। এর ফলে এই দেশগুলোর অভিবাসীদের রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড এবং বৈধ অভিবাসনের অন্যান্য সুবিধা পাওয়ার পথ সুগম হলো। গত বছর নভেম্বরে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিতের কথা জানান ট্রাম্প। এরপরে কঠোর অভিবাসন নীতি গ্রহণ করে দেশটির সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। ট্রাম্প প্রশাসনের বেশ কয়েকটি অভিবাসন নীতি বাতিলের নির্দেশ দিয়েছে আমেরিকার একটি আদালত। এর ফলে সেসব নীতির কারণে ক্ষতিগ্রস্ত 39টি দেশের অভিবাসীর রাজনৈতিক আশ্রয়, গ্রিন কার্ড এবং বৈধ অভিবাসনের অন্যান্য সুবিধা পাওয়ার পথ সুগম হলো। স্থানীয় সময় শুক্রবার ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস বা USCIS গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করেন রোড আইল্যান্ডের আমেরিকান ফেডারেল বিচারক জন ম্যাককনেল। তার মতে, এসব নীতির কারণে আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষ আইনি অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছিলেন। বিচারক বলেন, সংশ্লিষ্ট অভিবাসীরা কংগ্রেস প্রণীত আইন এবং USCIS এর বিধিমালা অনুযায়ী সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেছিলেন। তবুও তারা মাসের পর মাস অপেক্ষা করতে বাধ্য হন, কারণ USCIS তাদের আবেদনগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে অস্বীকৃতি জানায়। রায়ে বিচারক আরও বলেন, USCIS এর বিচারিক প্রক্রিয়া স্থগিত রাখার জন্য এসব ব্যক্তির কোনো ভুল দায়ী নয়। এটি কেবল তাদের জন্মস্থানের কারণে ঘটেছে। এই রায়কে অভিবাসী সেবামূলক সংগঠন ও শ্রমিক ইউনিয়নগুলোর জন্য বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। গত নভেম্বরে ওয়াশিংটন ডিসিতে দায়িত্বরত 2 ন্যাশনাল গার্ড সদস্যকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। এরপর অভিবাসন বিরোধী অভিযান জোরদার করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, আমেরিকার সিস্টেম পুরোপুরি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করা হবে। একই সঙ্গে তার প্রশাসন পূর্ণ বা আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা বাড়িয়ে 39-এ উন্নীত করে। এ বিষয়ে বিচারক জন ম্যাককনেল বলেন, শুধুমাত্র জন্মস্থানের কারণে অগণিত মানুষের জীবন থমকে গিয়েছিল, কিন্তু আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। তবে এই সংস্থাটি যে আইন অনুসরণ করেনি এবং সঠিকভাবে কাজও করেনি তা স্পষ্ট। এদিকে অভিবাসন নিয়ন্ত্রণ আরও কঠোর করতে ট্রাম্পের উদ্যোগে $70 বিলিয়ন অর্থায়ন অনুমোদন করেছে আমেরিকার সেনেট।
শুক্রবার এক দীর্ঘ বিতর্ক ও একাধিক সংশোধনী প্রস্তাবের ওপর ভোটাভুটির পর বিলটি পাশ হয়। ভোটের আগে রিপাবলিকান দলের অভ্যন্তরীণ মতবিরোধ প্রকাশ্যে আসে, যা ট্রাম্পের কিছু বিতর্কিত নীতি ঘিরে তৈরি হয়েছে। পাশ হওয়া বিলের আওতায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস এবং সীমান্ত টহল বাহিনীর কার্যক্রমে ট্রাম্পের মেয়াদের বাকি সময় জুড়ে অর্থায়ন নিশ্চিত করা হবে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। কুয়েতের কাছে প্রায় $2 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে আমেরিকা। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। বিবৃতিতে বলা হয়, কুয়েতকে ড্রোন প্রতিরোধ প্রযুক্তি কেনার অনুমতি দেওয়া হয়েছে। এই প্রযুক্তি সরবরাহ করবে প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যান্ডুরিল ইন্ডাস্ট্রিজ। এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি আমেরিকার পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা লক্ষ্য অর্জনে সহায়তা করবে। বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেটোভুক্ত নয় এমন একটি প্রধান মিত্র দেশের নিরাপত্তা আরও জোরদার হবে। ওয়াশিংটনের মতে এই চুক্তি কুয়েতের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায়ও সহায়ক হবে। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরও একটা বিরতি, সাথেই থাকুন। দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার ইতামার বেন গাভির ও ফাইন্যান্স মিনিস্টার বেজামাল স্টমরিচের উপর আয়ারল্যান্ডে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন এই ঘোষণা দেন। তিনি জানান, ইসরায়েলের এই দুই নেতা ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিতে চান, যা সম্পূর্ণ অবৈধ। ফিলিস্তিন দখল ও ফিলিস্তিনিদের সেখান থেকে উৎখাত করার কথা একাধিকবার বলেছেন তেল আবিবের দুই নেতা বেন গাভির ও বেজালাল। তাদের এমন বক্তব্যে বারবার নিন্দা জানিয়েছে একাধিক দেশ ও মানবাধিকার সংস্থা। মন্টেনেগ্রোতে চলমান ইউরোপিয়ান ইউনিয়নের এক সম্মেলনে মাইকেল মার্টিন বলেন, বেন গাভির ও বেজালাল এর ওপর ইউরোপিয়ান ইউনিয়নেরও নিষেধাজ্ঞা দেওয়া উচিত। এবার পরের খবর। খাবারের আশপাশে পিঁপড়া থাকলে বিরক্ত হন, তাদের সেখান থেকে সরিয়ে দেন। কিন্তু থাইল্যান্ডের ব্যাংককে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে পিঁপড়া তাড়ানোর বদলে তাদের জন্যই বানানো হয়েছে আস্ত একটা ক্যাফে, যার নাম দেওয়া হয়েছে অ্যান্ট কিপিং ক্যাফে। ব্যাংককে অবস্থিত এটি দেশটির প্রথম এবং একমাত্র পিঁপড়া ক্যাফে। কাচের দেয়াল আর স্বচ্ছ পাইপের ভেতর দিয়ে সারি বেঁধে হেঁটে চলেছে পিঁপড়ার দল। কেউ ফুল বা পাতার টুকরো পিঠে নিয়ে ছুটছে, কেউ বা ব্যস্ত নিজের ঘর গোছাতে। মাটির নিচে পিঁপড়াদের যে সুশৃঙ্খল ও পরিকল্পিত জগৎ থাকে, তাই হুবহু তুলে ধরা হয়েছে এই ক্যাফেতে। ব্যতিক্রমী এই ক্যাফের প্রতিষ্ঠাতা ৩৫ বছর বয়সী কার্ন রোমিয়াসাই। প্রায় ২ দশক ধরে বিভিন্ন প্রজাতির পিঁপড়া লালন পালন করছেন তিনি। নিজের চেষ্টায় গড়ে তোলা পিঁপড়ার বিশাল সাম্রাজ্য সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। তার উদ্দেশ্য, পিঁপড়াদের কাছ থেকে যেন কিছু শিখতে ও অনুপ্রাণিত হতে পারে শিশুরা। এত বছর ধরে পিঁপড়া পুষতে পুষতে আমার কাছে এদের একটা বিশাল সাম্রাজ্য তৈরি হয়ে গেছে। বন্ধু বান্ধব বা পরিচিতরা যখনই এগুলো দেখতে আসতো, সবাই অবাক হয়ে যেত। তখনই ভাবলাম, এমন একটা ক্যাফে করা দরকার যেখানে যে কেউ এসে পিঁপড়াদের এই বিশাল কলোনি দেখতে পারবে। বিশেষ করে ছোট বাচ্চারা এসে বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারবে। তবে এই ক্যাফের সবচেয়ে রহস্যময় চরিত্র হলো থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল থেকে আনা এক বিরল রানী পিঁপড়া, যে প্রায় ৩০ বছর বাঁচতে পারে। বনের মধ্যে থাকার সময় এই রানী পিঁপড়াটি কখনো সঙ্গী খুঁজে পায়নি, তাই সে মা হতে পারেনি এবং নিজের কোনো কর্মী বাহিনীও তৈরি করতে পারেনি। এখন সে একাই জীবন কাটাচ্ছে। শুধু থাইল্যান্ডের পিঁপড়াই নয়, এখানে রয়েছে অস্ট্রেলিয়ার জায়ান্ট বুল অ্যান্ট, আফ্রিকার হারভেস্টার অ্যান্ট কিংবা পেটকাটা হানিপট অ্যান্টের মতো দুর্লভ সব প্রজাতির পিঁপড়া। তাদের এই কর্মব্যস্ততা দেখতে প্রতিদিন এই ক্যাফেতে ভিড় করছেন অসংখ্য মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভারতের শীর্ষ শিল্পপতি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে এশিয়ার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তির অবস্থানে উঠে এসেছেন টিকটকারের
মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সের সহ প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। সম্পদ বৃদ্ধির ফলে চীনের ধনকুবেরদের তালিকায় নিজের শীর্ষ অবস্থানও নিশ্চিত করেছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী ঝ্যাং ইমিং এর মোট সম্পদের পরিমাণ এখন $92.8 বিলিয়ন। অন্যদিকে মুকেশ আম্বানি $86.9 বিলিয়ন মালিক। ধনকুবের আম্বানি এশিয়ার ধনী ব্যক্তিদের তালিকায় এক ধাপ নেমে তৃতীয় স্থানে রয়েছেন। তার স্থান দখল করেছেন টিকটকের মূল প্রতিষ্ঠান বাইট ড্যান্সের সহ প্রতিষ্ঠাতা ঝ্যাং ইমিং। তিনি 2012 সালে বাইট ড্যান্স প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি তৈরি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে টিকটক ও এর চীনা সংস্করণ ডউইন বাইট ড্যান্সের প্রধান আয়ের উৎস। প্রযুক্তি খাতে বাইট ড্যান্স দ্রুত এগিয়ে যাওয়া এবং বাজার মূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে ঝ্যাং ইমিংয়ের সম্পদও বেড়েছে। বিশ্বের বিভিন্ন দেশে টিকটক নিয়ে রাজনৈতিক ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জ থাকলেও বাইট ড্যান্সের ব্যবসায়িক কার্যক্রম ও বিনিয়োগকারীদের আস্থা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ঝ্যাংয়ের ব্যক্তিগত সম্পদের ওপর। এদিকে $117.4 বিলিয়ন সম্পদ নিয়ে এশিয়ার শীর্ষ ধনী হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। অবকাঠামো, বন্দর, জ্বালানি ও নবায়নযোগ্য শক্তি খাতে বিস্তৃত ব্যবসায়িক সাম্রাজ্যের কারণে গত কয়েক বছরে তার সম্পদ দ্রুত বৃদ্ধি পেয়েছে। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আর এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।